আজকে আমি তোমাদের জন্য যে সত্য ঘটনা নিয়ে চলে এসেছি সেটা সত্য ঘটনা তো অবশ্যই, তার অনেক প্রমাণ রয়েছে, কিন্তু এটা কোনো ক্রাইমের ঘটনা নয়। একটা পুনর্জন্মের ঘটনা, যেটাকে সারা দেশ নয়, সারা বিশ্বের লোকজনেরা স্বীকৃতি দিয়েছিল। অনেক পুরনো একটা ঘটনা, তবে এর যথাযথ প্রমাণ রয়েছে। এটাকে সবাই সত্যতার খুব কাছাকাছি একটা ঘটনা বলে মনে করে। এই পর্যন্ত আমরা পুনর্জন্মের অনেক ঘটনা শুনেছি, দেখেছি, বলেছি, তবে এই ঘটনাটা সবথেকে বেশি বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিল সেই সময়ও। এখনো এই ঘটনাটাকে নিয়ে আলোচনা হয়। ঘটনার শুরু ১৯০২ সাল ৮ জানুয়ারি। মথুরার চতুর্ভুজ নামের এক ভদ্রলোকের বাড়িতে এক কন্যা সন্তান জন্ম হয়। মেয়েটির নাম রাখা হয় লুব্ধি। সেই সময় খুব কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হতো। লুব্ধির বয়স যখন ১০ বছর, ১৯১২ সাল, তো কেদারনাথ চবে নামের একজন ছেলে, যে মথুরার দ্বারকাধীশ মন্দিরের সামনে যার বাড়ি, যার কাপড়ের ব্যবসা, তার প্রথম স্ত্রী মারা গেছিল। তারপরে তার সাথে লুব্ধির বিয়ে দেওয়া হয়েছিল। লুব্ধি ছিল কেদারনাথ চবের সেকেন্ড ওয়াইফ। ১৯২৪ সালে লুব্ধি প্রেগনেন্ট হয়। লুব্ধির বাচ্চা হয় হসপিটালে, মথুরা সরকারি হসপিটালে বাচ্চা হয়েছিল, কিন্তু বাচ্চাটা মরা জন্ম নিয়েছিল। লুব্ধির বাড়ির লোকজনের, শ্বশুর শাশুড়ি, দেওর, সবার মন খুব খারাপ হয়। লুব্ধি আবার বাড়ি ফিরে এসেছিল, তবে মন খুব খারাপ। তারপরে ২৫ সেপ্টেম্বর ১৯২৫ সাল, যখন লুব্ধির বয়স হয়েছে ২৩ বছর, তখন লুব্ধি আবার সেকেন্ড টাইম প্রেগনেন্ট হয়েছে। এবারে কিন্তু ডেলিভারির জন্য লুব্ধিকে বড় হসপিটাল আগ্রাতে নিয়ে যাওয়া হয়, কারণ মথুরাতে আগের বারে তার সন্তান মারা গেছিল, সেই জন্য সাবধানতা অবলম্বন করা হয়েছিল। লুব্ধিকে নিয়ে যাওয়া হয়েছিল ডেলিভারির জন্য সরকারি হসপিটাল আগ্রা, বড় হসপিটাল। সেখানে একটা সার্জারি হয়। সার্জারির পরে সন্তানের জন্ম হয়, একটা ছেলে হয়েছিল। ৪ অক্টোবর ১৯২৫ সালে লুব্ধি সকাল ১০টায় মারা গেছিল। সার্জারির পরে বাচ্চাকে জন্ম দেওয়ার পরেই লুব্ধি কিন্তু অসুস্থ হয়ে গেছিল। সে বাচ্চাটাকে জন্ম দেওয়ার পর মাত্র একবার মিনিট ৫এর জন্য নিজের ছেলেকে দেখেছিল। ছেলেকে সে খুব ভালোভাবে আদর করতে পারেনি, কোলে নিতে পারেনি। সে এতটাই অসুস্থ ছিল যে সে কিন্তু সেই হসপিটালেই মারা গেছিল। বাচ্চাটা বড় হচ্ছিল, বাচ্চাটার নাম রাখা হয়েছিল নবনীত লাল চবে। এদিকে ওই ঘটনার পর, মানে লুব্ধি মারা যাওয়ার ১ বছর ১০ মাস ৭ দিন পর, মথুরার ওই এলাকা থেকে, যেখানে লুব্ধি ছিল, সেখান থেকে ১২৫ কিলোমিটার দূরে দিল্লিতে ১১ ডিসেম্বর ১৯২৬ সালে বাবা রং বাহাদুর মাথুরের বাড়িতে এক কন্যা সন্তান জন্ম নিয়েছিল। এই বাচ্চাটার নাম রাখা হয়েছিল শান্তি। শান্তি বড় হচ্ছে। অন্যান্য সব বাচ্চারা আমরা দেখেছি ২ বছর, ২.৫ বছরে পুরোপুরি কথা বলতে শিখে যায়, কিন্তু শান্তি কথাই বলতো না। শান্তির যখন বয়স ৪ বছর, তখনও কিন্তু শান্তি কথা বলা শুরু করেনি। হঠাৎ করেই ৪.৫ বছর বয়সে শান্তি কথা বলা শুরু করে। কথা শুধু ছোট ছোট কথা নয়, সে এবার কিন্তু পুরো পুরো সেন্টেন্স বলা শুরু করে, একদম পরিষ্কার কথা। কিন্তু চিন্তার বিষয় একটাই, সে দিল্লিতে একটা শহরে জন্ম নিয়েছিল, কিন্তু সে মথুরা একটা গ্রামীণ এলাকা, সেখানকার একটা আলাদা ভাষা রয়েছে। সেই মথুরার স্থানীয় ভাষায় সে কথা বলতে শুরু করে। বাড়ির লোক অবাক। বাড়ির লোকজন যেভাবে কথা বলছে, সে সেইভাবে কথা না বলে মথুরার ভাষায় কথা বলছে কেন? তারাও প্রথম দিকে বুঝতে পারেনি যে সেই বাচ্চাটা মথুরার ভাষা বলছে। তারা বোঝে যে অন্য কোনো একটা গ্রামীণ এলাকার ভাষা তাদের বাচ্চা বলছে।
ধীরে ধীরে অনেক লোকজন যখন কথা শুনছিল, অনেকেই তারা বলেছিল যে শান্তি মথুরার ভাষা বলছে। এদিকে শান্তির বাবা মা, শান্তির বাড়ির লোকজন বা শান্তি নিজে কখনোই মথুরা যায়নি। আশ্চর্য হচ্ছিল সবাই। আর সব থেকে অদ্ভুত ব্যাপার, মথুরার ভাষা তো বলছিলই, সেই সঙ্গে সে বলছিল যে সে একজন ম্যারিড মহিলা, তার একটা ছেলে আছে, তার হাজবেন্ড আছে, তার হাজবেন্ড খুব ফর্সা, হাজবেন্ডের বাঁ দিকের গালে একটা বড় আঁচিল রয়েছে, তার শ্বশুর শাশুড়ি আছে, তার ভাসুর আছে, তার দেওর আছে, তার বাড়িতে একটা বড় কুঁয়ো আছে, তার বরের কাপড়ের ব্যবসা আছে, মথুরার দ্বারকাধীশ মন্দিরের সামনে তাদের বাড়ি আছে, তার বাড়িতে যে কুঁয়ো আছে তাতে সে স্নান করত। এই সমস্ত কথা সে প্রত্যেক দিন বলতে শুরু করে। এবার কিন্তু বাড়ির লোকজনের অবাক লাগছিল, তারা চিন্তা করছিল যে এরকম হচ্ছে কেন। শান্তির বাবা মা ঠিক করে যে শান্তিকে এবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। শান্তিকে প্রথমে জেনারেল যে ফিজিশিয়ান তার কাছে নিয়ে যাওয়া হয়, সমস্ত ব্যাপার তাকে বলা হয়। তো সেখানকার ডাক্তার বলেছিলেন যে মনে হচ্ছে শান্তির কোনো শারীরিক অসুস্থতা নয়, মানসিক কোনো বিকার রয়েছে, একে মনোরোগ বিশেষজ্ঞর কাছে নিয়ে যেতে হবে। বাবা মা সেখান থেকে একজন মনোরোগ বিশেষজ্ঞর নাম জানতে পারেন, সেখানে শান্তিকে নিয়ে যাওয়া হয়। সেই সঙ্গে কিন্তু ওঝা তান্ত্রিক ঝাড়ফুঁক এগুলোও চলছিল শান্তি। মাঝে মধ্যে এটাও মনে হচ্ছিল শান্তিকে ভূতে ধরেছে। সব রকম ট্রিটমেন্ট, সব রকম চেষ্টা করছিল বাড়ির লোকজন শান্তিকে নর্মাল লাইফে ফিরিয়ে আনার, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। ইতিমধ্যেই শান্তির স্কুলে যাওয়ার সময় হয়েছিল, স্কুলে গিয়েও সে সবাইকে একই রকম কথা বলতে শুরু করে। দিল্লির বাচ্চারা যে স্কুলে পড়ে, হঠাৎ করে তারা একজন গ্রামের ভাষায় কথা বলা মেয়েকে দেখে তারাও হাসি ঠাট্টা করতে শুরু করে। এদিকে মেয়েটা সবসময় বলে চলেছে যে সে একজন ম্যারিড মহিলা, তার একটা ছেলেও আছে। এবার বাড়ির লোকজন শান্তিকে জিজ্ঞেস করে যে আচ্ছা ঠিক আছে, সব তোমার কথা মেনে নিলাম, এবার তুমি বলো যে তোমার যে হাজবেন্ড আছে তুমি বলছো মথুরাতে, তো হাজবেন্ডের কি নাম? তো শান্তি লজ্জা পেয়ে যায়, বলে যে না, তোমরা জানো না যে বরের নাম মুখে আনতে নেই, আমি কোনোদিন তার নাম মুখে আনিনি, সেই জন্য আমি নাম বলতে পারবো না। এবার শান্তির বাবা মা, শান্তির যে বাড়ির লোকজনেরা সবাই সত্যি সত্যি চিন্তা করেছিল। বাবু বিশনচন্দ নামে শান্তির বাবার একজন খুড়তুতো দাদা, তিনি দিল্লির দরিয়াগঞ্জ নামের জায়গাতে একটা স্কুল, যশরাম স্কুল, সেই স্কুলের টিচার ছিলেন। সেই স্কুলের টিচারকে ডেকেছিলেন, সমস্ত ব্যাপারটা নিজের যে প্রবলেম সেটা জানিয়েছিলেন যে ডক্টরের কাছে যাচ্ছি, ঝাড়ফুঁক করাচ্ছি, মনোরোগ বিশেষজ্ঞর কাছে যাচ্ছি, কিন্তু কোনো রকম উপকার হচ্ছে না। তো তিনি বলেছিলেন যে দাঁড়াও, ব্যাপারটা আমি দেখছি। তিনি এবার ছোট্ট শান্তিকে নিজের কাছে ডেকে বলেছিলেন যে তুমি যেগুলো বলছো আমরা সব বিশ্বাস করেছি, আমরা চাইছি তোমাকে সেখানে পাঠাবো, কিন্তু তুমি যদি নাম না বলো তাহলে আমরা কিভাবে পাঠাতে পারবো, তোমাকে নাম বলতে হবে। শান্তি প্রথমটায় লজ্জা পায়, কিন্তু যখন তাকে তার জ্যাঠামশাই খুব ভালোভাবে বুঝিয়েছিলেন যে তোমাকে আমরা সেই মথুরা তোমার বাড়িতে পাঠানোর চেষ্টা করছি, তখন সে লজ্জা পেয়েও নাম বলেছিল। সে নাম বলেছিল যে তার হাজবেন্ডের নাম হচ্ছে কেদারনাথ চবে। এবার ওই বিশনচন্দ, ওই স্কুল টিচার, তিনি একটা চিঠি লিখেছিলেন, সমস্ত ব্যাপারটা সেই চিঠিতে লিখেছিলেন। ঠিকানার জায়গায় লিখেছিলেন যে মথুরা দ্বারকাধীশ মন্দিরের সামনে, ওপরে লেখা ছিল কেদারনাথ চবে। উত্তরপ্রদেশ তো ছিলই। চিঠিটা ঠিক দ্বারকাধীশ মন্দিরের কাছে যে কেদারনাথের বাড়ি সেখানে গিয়ে পৌঁছেছিল। চিঠিটা কেদারনাথ, সেই লুব্ধির হাজবেন্ড, তার হাতে পড়েছিল। তিনি চিঠিটা পড়েছিলেন, পড়ার পরে তিনি চিন্তায় পড়ে গেছিলেন। তিনি ভেবেছিলেন এরকম কিভাবে হতে পারে। তিনি এই ব্যাপারটা গিয়ে নিজের বাড়িতে নিজের মাকে, নিজের বাবাকে, নিজের দাদাকে, নিজের তৃতীয় স্ত্রীকে সবাইকে জানিয়েছিলেন।
সবার কিন্তু ব্যাপারটা কোথাও না কোথাও হালকা একটু বিশ্বাস হয়েছিল। আবার মাঝে, মাঝে তারা বলছিলেন যে, "না, মনে হচ্ছে মিথ্যা কথা।" কিন্তু কেদারনাথ এমন কোনো সম্পন্ন বা খুব ধনী ব্যক্তিও ছিলেন না যে যার ধনের লোভে কেউ মিথ্যা করে এইরকম একটা নাটক করার চেষ্টা করছে। সেইজন্য কোথাও না কোথাও তারা একটু বিশ্বাস করছিলেন। এবার বাড়ির সব লোকজনেরা বসে একটা ডিসিশন নিয়েছিল যে কেদারনাথের একজন ভাই আছে, খুড়তুতো ভাই। তাকে পাঠানো হবে দিল্লিতে দেখা করতে সেই মেয়েটার সাথে। যে মেয়েটা বলছে সে নাকি লুবদি, যার বয়স মাত্র ৬ বছর। শান্তির জ্যাঠা বিষান চাঁদ চিঠিতে লিখেছিলেন যে এই চিঠি পড়ার পর যদি আপনাদের বিশ্বাস হয় তো আপনারা অবশ্যই একবার এসে সেই শান্তির সাথে দেখা করবেন। সেই চিঠির ব্যাপারে সবাই মিলে আলোচনা করে কেদারনাথ নিজে যাননি, নিজের খুড়তুতো ছোট ভাই কাঞ্জিলালকে পাঠিয়েছিলেন। কাঞ্জিলাল প্রথমে দরিয়াগঞ্জের সেই স্কুলে শান্তির খুড়তুতো জ্যাঠা বিষানচাঁদ বাবুর সাথে দেখা করেছিলেন। বিষানচাঁদ তাকে নিয়ে গেছিল শান্তির বাড়িতে। শান্তির বাড়িতে নিয়ে গিয়ে শান্তিকে বলেছিল যে, "এসো, তুমি রোজ রোজ যার কথা বলো কেদারনাথ চবে তাকে নিয়ে এসেছি" বলে তিনি সামনে দাঁড় করিয়েছিলেন। শান্তি কিন্তু লজ্জা পেয়েছিল। তবে হেসে সে বলেছিল যে, "এটা আমার হাসব্যান্ড নয়, এটা আমার দেওর। এর নাম কাঞ্জিলাল।" শুনে কিন্তু সবাই অবাক হয়েছিল। এবার কাঞ্জিলাল বেশ কিছুক্ষণ ওই বাড়ির লোকজনের সাথে, বিশেষ করে শান্তির সাথে কথা বলেছিল। শান্তির সাথে কথা বলে তার মনে হয়েছিল সে যেন ঠিক তার বৌদি লুগদির সাথে কথা বলছে। যাই হোক, সে তাদের বাড়ি থেকে বিদায় নিয়েছিল। গিয়ে সমস্ত ঘটনা দাদা কেদারনাথ চবেকে, তার মাকে, বাবাকে, তার স্ত্রীকে সবাইকে জানিয়েছিল। ১২ই নভেম্বর ১৯৩৫ কেদারনাথ চবে লুগদির ছেলে নবনীত চবে নিজের মা আর নিজের স্ত্রী সবাইকে নিয়ে দেখা করতে গেছিলেন দিল্লিতে শান্তির বাড়িতে। এবার শান্তিকে খবর দেওয়া হয় যে তোমার বরের বড় দাদা এসেছে, এসো তুমি দেখা করবে। শান্তি যখন সামনে কেদারনাথ চবেকে দেখেছিল সে খুব লজ্জা পেয়ে যায়। সে মাথা নিচু করে বলে যে, "না, এটা আমার বরের বড় দাদা নয়, এটাই আমার বর।" এই কথা বলে সে এগিয়ে যায়, প্রথমে শাশুড়ির, তারপরে বরকে প্রণাম করে। এবার তার সামনে দাঁড়িয়েছিল ১১ বছর বয়সী নবনীত। সেই সময় কিন্তু ৯ বছর বয়স ছিল শান্তির। সে নিজের ছেলেকে, নিজের ছেলে বলবো না, লুগদির ছেলেকে দেখে বলে যে, "এটাই আমার ছেলে।" একটা ৯ বছরের বাচ্চা একটা ১০.৫ বছরের বাচ্চাকে বলছে যে, "এটা আমার ছেলে।" সবাই অবাক হয়েছিল, কিন্তু শান্তি সবাইকে দেখে ঠিক, ঠিক চিনতে পেরেছিল। এই ব্যাপারটা সবাইকে অবাক করেছিল। বাড়িতে গেস্ট এসছে, কেদারনাথ চবে তার মা, তার ফ্যামিলির জন্য রান্নাবান্না হবে। এবার রান্নাবান্না করার সময় শান্তি নিজের বাড়ির লোকজনকে বলেছিল যে, "আমার শাশুড়ি, আমার বর এসেছে, তাদের যেটা পছন্দের খাবার সেটাই বানাও। আলু কা পরাঠা আর ঘিয়া কি সবজি বানাও।" বাড়ির লোকজনের আর যারা তাদের সাথে দেখা করতে এসেছিল তাদের সবার ধীরে, ধীরে বিশ্বাস হয়ে যাচ্ছিল যে সত্যি, সত্যি লুগদির ২য় জন্ম হয়েছে শান্তিরূপে। কারণ শান্তি তাদের ব্যাপারে সবকিছু জানত। তারই মধ্যে আরো একটা ব্যাপার হয়েছিল। ছোট্ট ৯ বছরের শান্তি নিজের গত জন্মের হাসব্যান্ড কেদারনাথের উপর রাগ করে তাকে বলেছিল যে, "আমি আপনার উপর খুব রেগে আছি।" এবার বলি রাগের কারণটা কি? শান্তি কেদারনাথকে বলেছিল, "যখন আমি প্রেগন্যান্ট ছিলাম সেই সময় আমি আপনাকে প্রতিজ্ঞা করিয়েছিলাম, আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আমি যদি নাও থাকি কখনো আপনি আবারও বিয়ে করবেন না। তাহলে আমার সন্তানের খুব অসুবিধা হবে। তাহলে আপনি আমার মারা যাওয়ার পরে আবার 3rd টাইম বিয়ে করেছেন কেন?" ব্যাপারটাতে শান্তি খুব রাগ দেখিয়েছিল কেদারনাথ চবেকে। কেদারনাথ চবের সাথে এমন, এমন কিছু কথা শান্তি বলেছিল যে কথাগুলো শুধু কেদারনাথ চবে আর শান্তিই জানত।
আর অন্য কারোর জানার কথা নয় সেই কথা। কেদারনাথ চবে যখন ওই বাড়ি থেকে শান্তির সাথে দেখা করার পর চলে যাচ্ছিলেন, তখন কেদারনাথ ওই বাড়ির লোকজনদেরকে বলে গেছিলেন যে এমন অনেক কথা শান্তি আমাকে বলেছে যেগুলো সত্যি সত্যি শুধু আমার স্ত্রী লুগদি আর আমি জানতাম। আমি কিন্তু এখন পুরোপুরি বিশ্বাস করি শান্তি লুগদির দ্বিতীয় জন্ম। এই সমস্ত কথা বলার পর কেদারনাথ চবের ফ্যামিলি চলে যাচ্ছিল। তখন কিন্তু শান্তি কাঁদে, জেদ করে যে সে তাদের সাথেই যাবে। কিন্তু সামাজিক বিভিন্ন বাধ্যবাধকতা, কখনোই এটা সম্ভব ছিল না যে ওই ছোট্ট শান্তিকে তারা মেনে নেবে বা নিজেদের সাথে নিয়ে যাবে। তবে শান্তি নিজের যত খেলনা ছিল সেগুলোকে নিজের থেকে প্রায় ১.৫ বছর বড় নিজের ছেলে, যাকে সে এই পর্যন্ত বলছিল, সেই নবনীত চৌবেকে নিজের সমস্ত ভালো ভালো খেলনাগুলো দিয়ে দিয়েছিল আর বলেছিল এগুলো আমার ছেলে খেলবে, আমার আর দরকার নেই। এই ঘটনার পর প্রথমবার এই ঘটনার খবর একটা স্থানীয় নিউজ পেপার মথুরা থেকে যেটা বেরোতো তাতে খবরটা বেরিয়েছিল। এই খবরে নজর পড়েছিল অনেক অনেক লোকজনের, যারা এই পর্যন্ত এই ব্যাপারগুলোতে জানতো না। শুধু ২-৩টে ফ্যামিলি এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছিল। এবার সারা মথুরাতে, মথুরার পরে দিল্লির নিউজ পেপারের পরে সারা বিশ্বের বিভিন্ন নিউজ পেপারে এই ঘটনাটা ছবি সমেত বেরিয়েছিল। সবাই জেনেছিল ব্যাপারটা, নজর পড়েছিল সেই সময় মহাত্মা গান্ধী। অনেকেই ব্যাপারটাকে বিশ্বাস করছিল, অনেকেই আবার বিশ্বাস করছিল না। মহাত্মা গান্ধী এই ব্যাপারটাকে রিসার্চ করে দেখার জন্য, এই ব্যাপারটার বিষয়ে তদন্ত করার জন্য ১৫ জনের একটা কমিটি তৈরি করেছিলেন। সেই কমিটিতে ছিল পার্লামেন্টের মেম্বার, বিভিন্ন উকিল, বিভিন্ন জার্নালিস্ট, বিভিন্ন ডাক্তার, কিছু ম্যাগাজিনের এডিটর। সবাই মিলে একটা টিম তৈরি হয়। গান্ধীজি তাদেরকে বলেছিলেন এই শান্তি দেবী বা লুগদির যে ঘটনাটা দ্বিতীয় জন্ম না পুনর্জন্মের একটা ব্যাপার, সেটাকে তদন্ত করে দেখে একটা রিপোর্ট তৈরি করতে, যে সত্যি সত্যি এই ঘটনাটা বিশ্বাসযোগ্য কিনা। এই টিমটা ২৪ নভেম্বর ১৯৩৫-এ শান্তিকে নিয়ে মথুরা যায়। দিল্লি থেকে মথুরা তারা ট্রেনে যাচ্ছিল, ট্রেনটা ছিল লেট। শান্তি বারবার ট্রেনে বসে ওই ১৫ জনের টিমকে বলছিল যে আমরা এত দেরিতে যাচ্ছি, দ্বারকাধীশ টেম্পলের পাট বন্ধ হয়ে যাবে। পাট মানে দ্বার বা দরজা, যেটা সন্ধ্যের পর বন্ধ হয়ে যেত বলে চিন্তা হচ্ছিল শান্তির। শান্তি এত দিন পরে যাচ্ছে, সে সেই মন্দিরে দর্শন করবে, কিন্তু এতটা দেরি হলে তো মন্দিরের পাট বন্ধ হয়ে যাবে। এই কথা যখন বলেছিল প্রথমবার, সেই যে ১৫ জনের দল যারা শান্তিকে সঙ্গে করে নিয়ে তদন্ত করতে যাচ্ছিল, তাদের কিন্তু অবাক লেগেছিল। দ্বার পাট যেটা বলছিল সেটা শুধুমাত্র মথুরার লোকেরাই বলে, দিল্লির লোকেরা কখনোই দরজাকে পাট বলে না। শান্তি ঠিক মথুরা স্টেশনে গিয়ে নামে, ১৫ জনের টিমও নেমেছিল। ১৫ জনের টিমের মধ্যে একজন তাকে বলেছিল যে এবার তুমি খুব ভালো করে দেখো, এটা মথুরা স্টেশন, তোমার পুরনো এরিয়া, দেখো তো তুমি কাউকে চিনতে পারো কিনা, নিশ্চয় তোমার চেনা জানা লোকজন থাকবে। শান্তি চারিদিকে তাকায়, হঠাৎ করে শান্তির কাছে যে একটা ওড়না ছিল সেটা নিজের মাথায় চাপায়, চাপিয়ে সে ছুটে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একজন ভদ্রলোকের পায়ে হাত দিয়ে প্রণাম করে। আর ওই যে টিম ছিল তাদেরকে বলে যে এটা আমার ভাসুর, সেই জন্য আমি প্রণাম করলাম। সত্যি সত্যিই জানা যায় যে ওটা কেদারনাথ চবের বড় দাদা হয়। ১৫ জনের টিম আর শান্তি এগিয়ে চলেছে কেদারনাথ চবের বাড়ির দিকে। টাঙাতে যাচ্ছে, সামনের টাঙায় শান্তিকে বসানো হয়। টাঙাওয়ালাকে বলে দেওয়া হয় আমরা ঠিক জানি না যে কোথায় যেতে হবে, এই মেয়েটা যেদিকে যেদিকে বলবে সেদিকে তুমি নিয়ে যাবে। শান্তি বলেছিল যে আমার বাড়ি এখান থেকে বেশ দূরে, তবে আমার সব মনে আছে। শান্তি রাস্তা দেখিয়ে ঠিক সেই দ্বারকাধীশ মন্দিরের সামনে নিয়ে গিয়ে টাঙাটা দাঁড় করায়। ১৫ জন টিমের ওই বাড়িতে ঢোকার আগে শান্তি ঢুকে পড়ে ভেতরে। ভেতরে ঢুকে সে সবার সাথে দেখা করেছিল। সে প্রথমেই কেদারনাথ চবেকে বলে যে এখানে যে কুয়োটা ছিল যেটাতে আমি স্নান করতাম সেটা কোথায়। তখন ১৫ জনের ওই টিমকে সত্যি সত্যি একটা
বড় ঢালাই পাথর সরিয়ে দেখানো হয় যে সত্যিই আগে এখানে একটা কুয়ো ছিল, তবে বর্তমানে তারা উঠোনের মধ্যেখানের ওই কুয়োটাকে এই পাথর দিয়ে বন্ধ করে দিয়েছে। এবার শান্তি সব জায়গায় কোনটা কোন ঘর সেই ১৫ জনের টিমকে দেখায়। কোনটা ঠাকুর ঘর, কোনটা শৌচালয় সব দেখায়। নিজের বেডরুম দেখায়। নিজের বেডরুমে ছুটে গিয়ে সে একটা ফুলদানি সরিয়ে সেখানের জায়গার মাটিটা বেশ খড়খড়ে। সে বলে, "এর ভেতরে আমি নিজের টাকা, যে টাকা আমি জমা করেছিলাম সেটা লুকিয়ে রেখেছিলাম। ১৫০ টাকা ছিল তার মধ্যে। কিন্তু টাকাটা কোথায় গেল?" এবার কেদারনাথ চৌবে বলে যে, "হ্যাঁ, ওই টাকা আমি নিয়েছিলাম আর সত্যি, সত্যিই সেখানে ১৫০ টাকাই ছিল।" ধীরে, ধীরে ওই ১৫ জনের কমিটির বিশ্বাস হয়ে যাচ্ছিল মারা যাওয়া লুগদি কিন্তু এখন শান্তি। এবার ১৫ জনের ওই টিম আবার ফিরে গেছিল দিল্লি। আরো ১৫ জনের একটা টিম তৈরি হয়েছিল। তারা শান্তিকে নিয়ে গেছিল শান্তির মামাবাড়িতে। এবার শান্তির বাড়িতে ঢোকার পর শান্তি ১ম এই একটা ভুল করেছিল এই পর্যন্ত যেগুলো করেছিল তারপরে। সেটা হচ্ছে একজন মহিলাকে দেখে শান্তি ছুটে মা বলে এগিয়ে গেছিল। যাওয়ার পরে গলা জড়িয়েছিল। জড়াবার পরক্ষণে সে সরে আসে, বলে, "না, এটা মা নয়, এটা আমার মাসি।" তারপরে সে নিজের মা, বাবা সবাইকে চিনতে পারে। ছোটবেলার যে ঘটনা তার মনে ছিল সব বলে। খুব কাঁদে। যখন তার বাড়ি যাওয়ার সময় হয়, তাকে বাড়ি যেতেই হয়েছিল। ওই ছোট্ট বাচ্চা শান্তি যখন সব লোকজনের সাথে কথা বলতো, বিভিন্ন রকম তদন্তের সময়, ১ম সন্তানকে হারাবার অভিজ্ঞতা বা সিজারিয়ান ডেলিভারিতে ২য় সন্তানকে জন্ম দেওয়ার কথা, তার কিছুদিন পরে, মাত্র ৯ দিন পরে নিজের মারা যাওয়ার কথা, এই অভিজ্ঞতাগুলো সে এমনভাবে শোনাতো, মানুষজন অবাক হয়ে যেত। একটা ছোট্ট বাচ্চা মেয়ে কিভাবে সে জন্ম দিয়েছিল ২টো সন্তানকে, তারপরে কি হয়েছিল, কেমনভাবে হয়েছিল, সে যে সবাইকে বলতো, তখন কিন্তু মানুষজনের এই ব্যাপারগুলোতে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় থাকতো না। তারপরে এই ঘটনা যখন দেশ বিদেশের বিভিন্ন লোকজনের কানে পৌঁছেছিল, তখন ইয়ান স্টিভেনসন নামের একজন বিশেষজ্ঞ কানাডা থেকে এসেছিলেন, যিনি পুনর্জন্ম নিয়ে বিভিন্ন রকম রিসার্চ করছিলেন। তিনি এসে শান্তির সাথে দেখা করেছিলেন, তার ইন্টারভিউ নিয়েছিলেন, তার বাড়ির লোকজনের সাথে কথা বলেছিলেন। তিনিও বলে গেছিলেন যে একদম ঠিক কথা, এটা পুনর্জন্মের সবথেকে বড় সত্যতা প্রমাণ করা একটা ঘটনা। এই পর্যন্ত তিনি যে ঘটনা নিয়ে রিসার্চ করেছেন এই ব্যাপারে, সবথেকে বেশি বিশ্বাসযোগ্য ঘটনা এটাই বলে তার মনে হয়েছিল। এইভাবেই বিভিন্ন টিম বারবার এই ঘটনাটাকে নিয়ে রিসার্চ করে। আর বারবার শান্তি তাদেরকে বিভিন্নভাবে প্রমাণ দিয়ে প্রমাণ করে দিয়েছিল সেই লুকটি। তারপরে ২৭ ডিসেম্বর ১৯৮৭ সাল, ৬১ বছর বয়সে নরমাল একটা ডেথ হয়েছিল শান্তি দেবীর। তবে শান্তি দেবীর কখনো বিয়ে হয়নি, বা এরকমভাবে বলবো যে তিনি কখনোই বিয়ে করতে রাজি হননি। কারণ তিনি নিজের আগের যে জীবন সেটাকে ভুলতেই পারেননি। সারা জীবন তিনি নবনীতকে নিজের ছেলে বলেই মনে করেছিলেন। আর কেদারনাথ চৌবেকে মনে করেছিলেন নিজের হাসব্যান্ড। এই ঘটনাটা অনেকেরই হয়তো জানা, কিন্তু ঘটনাটা আবার নতুন করে শোনার পর কার কি মনে হয়েছে, কার কি বক্তব্য, কার মনে হয়েছে এটা সত্যি, কার মনে হয়েছে না এটা হতে পারে না, একটু সময় করে কমেন্ট অবশ্যই করবেন। খুব ভালো লাগবে তাহলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো সত্যি ঘটনা নিয়ে।